আলোচনার শুরুতেই আমি প্রথমে ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউসুফ স্যারের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে সদ্য প্রয়াত আমাদের আরেকজন স্যার সিনিয়র মেডিকেল অফিসার রফিক স্যারের আত্মার শান্তি কামনা করছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গোলাম মাহবুব ভাই এবং আমাদের নুরে আলম সিদ্দিক ভাইকে, যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। মাননীয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা বিচারকের আসনে আছেন এবং আমার সহকর্মী বা সহপাঠী যে সকল ডাক্তার ভাই ও বোনেরা আছেন, তাদের সকলকে আদাব এবং নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। আজকে যখন আমি এই অনুষ্ঠানে আসার শুরুতেই একটা মাইকের আওয়াজ পাচ্ছি, সেখানে হচ্ছে যে হায়রে মজার চুলকানি, কি যে ভালো লাগে চুলকাইলে, মনে হয় যে 70 টাকা রোজের কামলা নিয়ে চুলকাই। অর্থাৎ একটা মলমের কথা বলা হয়েছে। আমি এই হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের মলম বা অয়েনমেন্ট আমরা ব্যবহার করতে পারবো না, সেই সম্পর্কে আমরা একটা কথা বলবো। আমার চেম্বারে আমি প্রায় সময় যে বিষয়টা দেখি সেটা হচ্ছে রুগী এসে বলে যে স্যার বা ভাই, আমি অনেক চিকিৎসা করেছি, চিকিৎসা করার পর দেখলাম যে আসলে মলম দেওয়ার পরে বাহ্যিক কিছুটা ভালো হয়েছি, কিছুদিন পর আবার দেখে আমার হয়। এবার আমি খুব আশায় নিয়ে এসেছি, শুনছি যে হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা করা হয় সেটা মূল অর্থাৎ গোড়া থেকে নির্মূল হয়। এই কথাটা শোনার পরে আমার বুকটা আকাশের মতো বড় হয়ে যায়, শ্রদ্ধা বেড়ে যায় আমাদের শ্রদ্ধেয় গুরু হেনিম্যান স্যারের প্রতি। মাননীয় সভাপতি, আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সেটা হচ্ছে স্ক্যাবিস। আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে স্ক্যাবিস বিষয়টা কি। আমি যদি রোগটা ট্রিটমেন্ট করতে চাই, প্রথম অবস্থায় যদি আমি না বুঝি আসলে স্ক্যাবিস বিষয়টা কি, তাহলে আমাকে আইডেন্টিফাই করা হবে না। যেমন এখানে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আছেন, যিনি অ্যানাটমি পড়িয়েছেন। ম্যাডামের কাছে আমরা একটা বিষয় শিখেছি যে আমাদের মানুষের শরীরে যে 11টা যে সিস্টেম আছে পড়ার, এর ভিতরে চর্মরোগ সম্পর্কে যেই সিস্টেমটাতে আলোচনা করা হয়েছে সেই সিস্টেমটার নাম হচ্ছে ইন্ডিগোমেন্টারি সিস্টেম। ইন্ডিগোমেন্টারি সিস্টেমের ভিতরে কেন আমি এই বিষয়টা আলোচনা করছি, কারণ এখানে আমরা জানি যে ত্বকের 3টা স্তর আছে। একটা হচ্ছে যে ইপিডার্মিস, ডার্মিস এবং হচ্ছে হাইপোডার্মিস। ইপিডার্মিসটা হচ্ছে যে ত্বকের যে উপরিভাগ। আমরা জানি এই স্ক্যাবিসের আক্রমণটা হয় শুধুমাত্র ত্বকের যে উপরিভাগে, যার কারণে স্ক্যাবিসের কারণে আমরা দেখতে পাই যে উপরে এক ধরনের ইরিটেশন তৈরি হয়, ইরেকশন তৈরি হয়, অর্থাৎ উদ্বেদ হয়, জ্বালা হয়, ফুসকুড়ি হয় এবং ওখান থেকে পানি সহ পোজ কারো কারো ক্ষেত্রে রক্ত নিঃসরণ হয়। এইভাবে আমরা চিহ্নিত করতে পারি যে স্ক্যাবিসের চর্মপীড়ার যেগুলো রোগগুলো আছে এর ভিতরে স্ক্যাবিসটা হচ্ছে ভিন্ন। তো স্ক্যাবিসটা কি? আমরা জানি সারকোপটেন্স এক ধরনের স্ক্যাবিয়াই নামক এক ধরনের জীবাণু দ্বারা স্ক্যাবিসটা শুরু হয়। তো এটা কি ত্বকের প্রথম স্তরে অর্থাৎ ইপিডার্মিসে এটা আক্রমণ হওয়ার কারণে এখানে কিছু কিছু ডিম পেরে এটা সংক্রমণ বাড়িয়ে দেয়। যদি দীর্ঘ সময় সেটা থাকে, সেখান থেকে পুঁজ সহ বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হতে পারে। মাননীয় সভাপতি, আজকে আমার আলোচনার বিষয়ের প্রেক্ষিতে আমি বলবো যে হেনিম্যান স্যার যখন দেখছে যে সিফিলিক্স মায়াজম, সাইকোটিক মায়াজম যখন আলোচনা করার পরে দেখছে যে রোগ বারবার ফিরে আসছে, কেন হচ্ছে, কেন আমরা আবার বারবার রিমুভ হচ্ছে, মানে রোগগুলো আমরা রিমুভ করতে হচ্ছে। পরবর্তীতে উনি দীর্ঘ 12 বছর গবেষণা করার পর আরেকটি মায়াজম আবিষ্কার করে, সেই মায়াজমটার নাম হচ্ছে সোরা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেই সোরা মায়াজম। এই সোরার কারণে এবং উনি এই গবেষণার পরে অর্গাননের অ্যাফোরিজম 82, আমি আবারও বলছি 82তে উনি বারবার সোরা সম্পর্কে বলেছেন এবং উনি বলেছেন যে এই পৃথিবীতে আমাদের মানুষ শরীরে যতগুলা রোগ সৃষ্টি হয় তার ভিতরে প্রায় 80 থেকে 90% রোগকে সোরা মায়াজমকে দায়ী করেছেন। এবং এটা প্রুফ সহ, আপনারা যদি চান আমি এটা রেফারেন্স সহ আলোচনার পরবর্তী প্রশ্নে আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমি দেওয়ার চেষ্টা করব এবং রেফারেন্স বা উদ্ধৃত দেওয়া সহ। এখন ধরেন আমরা স্ক্যাবিসের যে চিকিৎসাটা করব, এই ক্ষেত্রে আমরা কি আসতে থাকে এটা আমরা জানি যে হেনিম্যান হচ্ছে আমাদের এই যে হোমিওপ্যাথির গুরু, উনি স্রষ্টা, আমরা যাই বলি না কেন, কিন্তু আজকে আধুনিক চিকিৎসা ব্যবস্থাতে রেপার্টরি ভিত্তিক চিকিৎসাটা সবচাইতে বেশি পরিমাণে প্রচলিত আছে। আমরা জানি হেনিম্যান স্যার প্রথম রেপার্টরি তৈরি করলেও সেই রেপার্টরিটি পাবলিশ বা প্রকাশ করে যেতে পারে নাই। প্রথম রেপার্টরি হিসেবে আমাদের যে রেপার্টরিটা আছে সেটা হচ্ছে বৈনিং হুসেনের রেপার্টরি, যে থেরাপিউটিক পকেট বুক। এই বৈনিং হুসেনের রেপার্টরিতে স্ক্যাবিস বা ইচিং সম্পর্কে টোটাল মেডিসিন দেওয়া আছে 94, অর্থাৎ 94টা মেডিসিন আছে। তার ভিতরে
প্রথম দিকে যে মেডিসিন 24টা মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, 34টা মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে, আর বাকি মেডিসিন গুলো আছে থার্ড গ্রেডে। এবার যদি ফাউন্ডার, আমি অনেক রেপার্টরি আছে কিন্তু আমি ফাউন্ডেশন অফ রেপার্টরি হিসেবে চিহ্নিত করছি, সেই হিসেবে দ্বিতীয় রেপার্টরিটা যেটা আজকে আমাদের সমাজে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট আমরা দিই, সেই ক্ষেত্রে আমরা যে রেপার্টরিটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ক্যান্টের রেপার্টরি। ক্যান্টের রেপার্টরিতে স্ক্যাবিস বা ইচিং সম্পর্কে আপনি মেডিসিন পাবেন 64টা। আমি আবারও বলছি 64টা। কারো যদি কোনো ধরনের অবজেকশন থাকে আপনি সেটা জানাতে পারেন, আমি রেফারেন্স সহ দেওয়ার চেষ্টা করব। এই 64টা মেডিসিনের ভিতরে 11টা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে, 34টা মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে, বাকি মেডিসিন গুলো আছে থার্ড গ্রেডে। এখন এইটা আবার বলার কারণ কি, সর্বশেষ যে রেপার্টরিটার কথা বলছি সেটা বরিকের রেপার্টরি। বরিকের রেপার্টরিতে সবচেয়ে আমাদের বাজারে প্রচলিত যেই বইগুলা সাধারণত আমরা চিকিৎসার ক্ষেত্রে পাই বা চটি বইগুলা পাই, এর ভিতরে আপনি দেখবেন যে প্রত্যেকটা বইয়ে এই বরিকের রেপার্টরিকে অনুসরণ করেছেন, কারণ সেখানে মেডিসিন সংখ্যা খুবই কম। সেখানে মেডিসিন দেওয়া আছে মাত্র 11টি মেডিসিনের ভিতরে 5টা হচ্ছে ফার্স্ট গ্রেডে, আর বাকি যে মেডিসিন গুলা দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড গ্রেডে। এখন আমি এই তুলনামূলকটা এটা করছি, এই সমস্ত রেপার্টরির ভিত্তিতে আমি সর্বোচ্চ ব্যবহৃত এবং ভালো ফলাফল পাওয়া যায় এমন কয়টা মেডিসিন নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। জানি না আমি সময় পাবো কিনা, যদি সময় আমার স্বল্পতা থাকে মাননীয় সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি প্রথম যে মেডিসিনটা আবিষ্কার করার চেষ্টা করছি সেটা হচ্ছে সালফার। সালফার হচ্ছে কিং অফ সোরা, অর্থাৎ আমরা জানি যে চুলকানির জন্য সবচাইতে যেটাকে আমরা দায়ী বলি সেটা হচ্ছে সরিক মায়াজম, আর এই অ্যান্টি সরিক ওষুধ সালফারকে বলা হয় সোরার রাজা বলা হয়। তো এই রাজার কাজটা যেমন ভালো, তাকে যদি খারাপ দিকে আমরা প্রবাহিত করি তার খারাপ ফলাফলটাও কিন্তু সবচেয়ে বেশি। তো আপনি সালফারটা কিভাবে চিহ্নিত করবেন, অর্থাৎ যখন আপনি কোনো মেডিসিনকে সিলেকশন করবেন পুরোপুরি কনফার্ম না হয়ে বা নিশ্চিত না হয়ে আপনি কোনো মেডিসিন সিলেকশন করতে পারবেন না। সালফারের রোগীটা প্রথমে অবস্থা আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে গরম কাতরের একটা মেডিসিন, আর এই গরম কাতর হওয়ার কারণে সালফারের রোগীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে শীতের সময়ে সালফারের রোগী যদি কাঁথা বা লেপ নিয়ে শোয় তার পাটা বাহিরে বের করে রাখে। চমৎকার একটা লক্ষণ হচ্ছে আপনি এক্সট্রিমিটিসে যাওয়ার পরে হিট এবং বার্ডে যদি যান, এখানে যান, এই সালফারই শুধুমাত্র একটা ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন আছে, এই মেডিসিনটাকে আপনি যদি প্রয়োগ করেন এই লক্ষণের উপরে আপনি সালফারকে দিতে পারবেন। দ্বিতীয় যে লক্ষণটা আছে, সালফারের রোগীকে আমরা যদি দেখি নোংরা প্রকৃতির রোগী থাকে, তার চুলগুলা ফ্যাকাশে থাকে, কিছুটা সোনালী কালারের চুল থাকে, এবং নোংরা থাকার কারণে তার গায়ে কিছুটা দুর্গন্ধ থাকে, এবং তার একটা যে থাকে এ ভার্সন টু ভাব, অর্থাৎ জেনারেলিটিস অধ্যায়ে যদি আমরা যাওয়ার পরে এখানে দেখবো যে এ ভার্সন তার বাদ ডেথ অর্থাৎ ঘুষুলে তার যে মৃত্যু, মানে ঘুষুলটা সে করতে চায় না, এই ধরনের প্রবণতা যদি থাকে আপনি সালফারকে বিবেচনা করতে পারেন। এই যে মেডিসিন ছাড়াও আমরা যে আরেকটা বিষয় দেখি যে সালফারের যে আছে তার চুলকানিটা খুবই বেশি থাকে, এবং সেই চুলকানির সাথে সাথে চুলকানি থেকে কোথায় চুলকানিটা তার বেশি হয়, আঙ্গুলের ফাঁকে, যে কোনো বাজে, এই ধরনের চুলকানি, এবং চুলকানির সাথে তার যদি রক্তস্রাব থাকে তো সেক্ষেত্রে আপনি সালফারটা ব্যবহার করতে পারেন। এখন সালফারটা আপনি ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করবেন এই সম্পর্কে আমাদের ডাক্তার এলেন একটা কথা বলছে যে আপনি যদি সালফার ব্যবহার করেন কখনো লাইকোর পরে আপনি সালফার ব্যবহার করবেন না, কারণ এইভাবে আমরা রেপার্টরিজাইজেশন যখন আমরা করার পরে দেখি পর 2টা মেডিসিন চলে আসে, তখন আমরা চিন্তা করি আসলে কোন মেডিসিনটা দিব। এই এই ভাবনাটা, এই চিন্তাটা যদি আমরা দূর করতে পারি, যদি আপনি এই রুগীটা কোন কাতরের, এই কাতরতাটা যদি আপনি সিলেকশন করেন, আমরা জানি সালফারটা হচ্ছে একটা গরম কাতরের মেডিসিন, ওই সময় ক্ষেত্রে দেখবেন যে আপনার সঠিক মেডিসিন সিলেকশন চলে আসছে। এবং আরেকটা বিষয় বলছে, ডিএন কাঞ্জিলাল একটা কথা বলেছে যে আপনি যখন সালফার ব্যবহার করবেন অবশ্যই চর্মবিরাজ বলছে যে ধরনের ইরিপশন আছে, যেখান থেকে কোনো তো সজীব ঘা, অর্থাৎ ঘা আছে সেখান থেকে নিঃসরণ হয়, পুজ নিঃসরণ হয়, বা যে কোনো ধরনের স্রাব নিঃসরণ হয় বা ডিসচার্জ হয়, সেখানে কখনো 30 শক্তির উপরে আপনি সালফার ব্যবহার করবেন না, কেননা সেখান থেকে রোগের বৃদ্ধি হতে পারে। আমি বলি যে এই এত চিন্তার বাদ দিয়ে আপনি যদি 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন, নিরাপদে আপনি সালফার ব্যবহার করতে পারেন। এবার যে দ্বিতীয় যে মেডিসিনটা আলোচনা করছি সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামটা হচ্ছে কি একটা গরম কাতর না, এটা একটা শীত কাতরের মেডিসিন। সালফারটা পড়ছি আমি গরম কাতর, যখন মেডিসিনটা আমি আলাদা করতে পারছি। সালফারের রোগীটা থাকে নোংরা প্রকৃতির, কিন্তু এই একই ক্ষেত্রে যদি আমরা আর্সেনিক অ্যালবামটা যদি দেখি, খুবই শৌখিন প্রকৃতির রোগী থাকে, তার পোশাকে নেট এন্ড ক্লিন একটা ভাব থাকে। তার আমি একটু কি সময় ম্যাডাম 2 মিনিট। সম্মানিত বিচার মন্ডলীর সভাপতি, আপনার সিদ্ধান্ত নেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি অল্পতে আমি শেষ করে দিচ্ছি। আসলে এই অল্প সময়ের ভিতরে সমস্ত কিছু হয় না, আলোচনা আসলে সমাপ্ত করা খুব কঠিন আর কি। তো
ধন্যবাদ সবাইকে। জয় হোক হোমিওপ্যাথির, জয় হোক মানবতার।